শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে। এই পর্বে গতকাল আমি আপনাদেরকে অবগত করিয়েছিলাম দুর্যোধন এবং ভানুমতির বিবাহ কিভাবে সম্পন্ন হয়েছিল। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করব দুর্যোধন এবং ভানুমতির বৈবাহিক সম্পর্ক কেমন ছিল। ভানুমতি হস্তিনাপুরের রানী হিসেবে তার নূতন জীবন শুরু করলেন। তবে এই জীবন তার পক্ষে খুব সহজ ছিল না। প্রাসাদে পা রেখেই তিনি বুঝলেন এখানে রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বের এক জটিল খেলা চলছে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব গভীর, আর তার স্বামী দুর্যোধন এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে আছেন। মাতা গান্ধারী তাকে স্নেহ করলেও বিদুর এবং অন্যান্য সভাসদরা দুর্যোধনের ক্রোধ ও ঔদ্ধত্য স্বভাবের কারণে তাকে সন্দেহের চোখে দেখত। তবে ভানুমতি ছিলেন বুদ্ধিমতী ও বিচক্ষণ। তিনি ধীরে ধীরে রাজপরিবারের সাথে মানিয়ে নিতে শুরু করলেন। তাঁর অবস্থান ছিল শক্তিশালী, কারণ তিনি কাশীর রাজকন্যা এবং হস্তিনাপুরের উত্তরাধিকারীর স্ত্রী। কিন্তু তার মনে একটা প্রশ্ন রয়ে গেল, দুর্যোধন কি তাকে ভালোবাসে, নাকি কেবল রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তাকে বিয়ে করেছে। বিবাহের পর দুর্যোধন ভানুমতির প্রতি যথেষ্ট যত্নশীল ছিলেন। দুর্যোধন ভানুমতিকে সমীহ করতেন, রাজকার্যে তাঁর পরামর্শ নিতেন, এমনকি তাঁর প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ করতেন। ভানুমতি প্রথমে সন্দেহ করলেও ধীরে ধীরে বুঝতে পারলেন যে দুর্যোধন তাকে সত্যি সত্যিই ভালোবাসে এবং তার প্রতি দুর্বল। একদিন প্রাসাদের বাগানে হাঁটার সময় দুর্যোধন বললেন, রানী, তুমি কি জানো আমি তোমার রূপের জন্য তোমাকে বিয়ে করিনি। তোমার বুদ্ধিমত্তা, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। তুমি আমার শক্তির অংশ। ভানুমতি বিস্মিত হলেন। তিনি হয়তো ভাবেননি যে দুর্যোধন তার বুদ্ধিমত্তাকে এতটা মূল্য দেয়। এই ভালোবাসার মধ্যে একটা তীক্ষ্ণতা ছিল, একটা গভীর আবেগ, যা দুর্যোধনের ব্যক্তিত্বের মতোই তীব্র। একদিন মহারানী গান্ধারী ভানুমতিকে ডেকে বললেন, বধূ, আমার পুত্র দুর্যোধনের প্রতি আমার আশীর্বাদ আছে, কিন্তু সে যে পথে চলছে সেটি ধ্বংসের পথ। তুমি কি পারবে তাকে সংযত করতে? ভানুমতি বললেন, আমি চেষ্টা করব মা। গান্ধারী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তোমার হৃদয় বিশুদ্ধ, কিন্তু দুর্যোধনের গর্ব ও ক্রোধ তাকে ডুবিয়ে দেবে। ভানুমতি প্রথমবারের মতো অনুভব করলেন তার স্বামী এক অনিবার্য পরিণতির দিকে এগিয়ে চলেছে। দুর্যোধন পাণ্ডবদের প্রতি তার ঘৃণা কখনোই লুকায়নি। যখন দ্রৌপদীর স্বয়ংবর হলো এবং অর্জুন দ্রুপদের কন্যাকে জয় করল, দুর্যোধন এতে অত্যন্ত ক্রুদ্ধ হলো। ভানুমতি জানতেন দুর্যোধনের মধ্যে প্রতিযোগিতার এক ভয়ঙ্কর আগুন আছে। সে পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, বিশেষ করে ভীমের বিরুদ্ধে। যখন কৌরবদের ষড়যন্ত্রে পাণ্ডবদের বনবাসে পাঠানো হলো, তখন ভানুমতি এটাকে ন্যায়সঙ্গত মনে করলেন না। তিনি দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু দুর্যোধন বললেন,
আমি কোনো অন্যায় করিনি। আমি কেবল আমার জন্মগত অধিকার রক্ষা করেছি। ভানুমতি চুপ করে গেলেন। তিনি জানতেন দুর্যোধনকে বোঝানো অসম্ভব। যখন পঞ্চপাণ্ডবরা বনবাস শেষ করে ফিরে এলেন এবং তাদের অধিকার দাবি করলেন, তখন হস্তিনাপুর উত্তাল হয়ে উঠল। ভানুমতি সবসময় চাইতেন যুদ্ধ না হোক। তিনি জানতেন এই যুদ্ধ ভয়ানক হবে এবং এর শেষ পরিণতি হবে ধ্বংস। তিনি দুর্যোধনকে বললেন, যুদ্ধ হলে কেউ বিজয়ী হবে না, কেবল রক্ত ঝরবে। কিন্তু দুর্যোধন হাসলেন। আমি রক্তপাতের ভয় পাই না। আমি জন্মেছি ক্ষত্রিয় হিসেবে। আমি যুদ্ধ করব। ভানুমতি বুঝতে পারলেন দুর্যোধন অন্ধকারের পথে এগিয়ে চলেছে। খুব স্বাভাবিক কারণেই যুদ্ধের দামামা বাজল। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দুই পক্ষের সৈন্যসমূহ সারিবদ্ধ হল। একদিকে দুর্যোধনের নেতৃত্বে কৌরব সেনা, অন্যদিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডব বাহিনী। ভানুমতি প্রাসাদের ব্যালকনি থেকে যুদ্ধের প্রস্তুতি দেখতে পেলেন। তিনি জানতেন এই যুদ্ধের পরিণতি কি হতে পারে। যুদ্ধের আগে একদিন রাতে দুর্যোধন যখন অস্ত্র প্রস্তুত করছিলেন, তখন ভানুমতি তার কাছে এলেন। ভানুমতি, তুমি এই অসময়ে এখানে? হ্যাঁ, আমি এলাম। আপনি কি নিশ্চিত এই যুদ্ধ আপনার জন্য শুভ হবে? দুর্যোধন বললেন, আমি পিছিয়ে যেতে পারি না ভানুমতি। এটা আমার সম্মানের লড়াই। আমি যদি এখন মাথা নত করি, তাহলে হস্তিনাপুর চিরকালের জন্য দুর্বল হয়ে যাবে। ভানুমতি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন দুর্যোধন অনড়। প্রথম দিন থেকেই যুদ্ধ ভয়ানক রূপ নিল। ভানুমতি প্রথম দিন থেকেই খবর পেতেন, কখনো জয়, কখনো পরাজয়। যুদ্ধের সপ্তম দিনে কর্ণ এসে ভানুমতিকে বললেন, রানী, দুর্যোধন ভালোই লড়ছেন, কিন্তু শত্রুরা খুবই শক্তিশালী। ভানুমতি শঙ্কিত হলেন। দশম দিনে ভীষ্ম পতন করলেন। গুরু দ্রোণ সেনাপতি হলেন, কিন্তু তিনিও পরাজিত হলেন। যুদ্ধ যত এগোতে লাগলো, দুর্যোধন ততই একা হয়ে পড়ল। একে একে তার সমস্ত প্রধান যোদ্ধারা নিহত হলেন। দ্রোণাচার্য, পাণ্ডবরা তাকে কৌশলে হত্যা করল। কর্ণ শ্রীকৃষ্ণের কৌশলে অর্জুন কর্ণকে বধ করলেন। শকুনি, সহদেব তাকে হত্যা করল। দুঃশাসন ভীমের প্রতিজ্ঞা অনুযায়ী তার রক্ত পান করলেন ভীম। এই সব খবর শুনে ভানুমতি হতবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত দুর্যোধন পালিয়ে গেল দৈপায়ন হ্রদে, কিন্তু পাণ্ডবরা তাকে খুঁজে বের করল। ভীমের সাথে তার একান্ত গদা যুদ্ধ হলো। ভানুমতি তখন যুদ্ধক্ষেত্রে আসতে চেয়েছিলেন, কিন্তু নারীরা সেখানে যেতে পারত না। তিনি কেবল দূর থেকে অপেক্ষা করছিলেন। ভীম দুর্যোধনের উরু ভেঙে দিলেন। যখন দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ল, তখন ভানুমতি এক হৃদয় বিদারক চিৎকার করলেন। দুর্যোধন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। যুদ্ধের পর ভানুমতি ধ্বংসপ্রাপ্ত যুদ্ধক্ষেত্রে এলেন। তিনি দেখলেন দুর্যোধন নিথর পড়ে আছেন। তিনি তার স্বামীর নিথর দেহ স্পর্শ করলেন এবং বললেন,
তুমি যদি আমার কথা একটু শুনতে, যদি অহংকার ছেড়েও দিতে, তবে এই দিন আর আসতো না। তবে ভানুমতির চোখের কোণে এক অশ্রুবিন্দু জমে রইল, কারণ তিনি জানতেন দুর্যোধন শুধু যুদ্ধের জন্যেই জন্মেছিলেন এবং এই পরিণতি অবশ্যম্ভাবী ছিল। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কুরুক্ষেত্র যুদ্ধের পর ভানুমতির অবস্থান এবং পরবর্তীকালে ভানুমতির পুনর্বিবাহ। আমার আজকের এই পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। আর পরিশেষে রোজকার মতো বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।